ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় এই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আমি নাজিমুন্নি আছি, নিবেদন করছে জিপিএচ ইস্পাত। 17 বছর ধরে ক্ষমতার বাহিরে থাকা বিএনপি আওয়ামী সরকারের পতনের দাবি আদায়ে হেন কোনো কর্মসূচি নেই যা পালন করেনি। হরতাল, লাগাতার অবরোধ, সভা সমাবেশ থেকে শুরু করে লিফলেট বিতরণ, পেট্রোল বোমায় জ্বালাও পোড়াও কম হয়নি। ধারাবাহিক মানববন্ধন থেকে শুরু করে মোমবাতি প্রজ্বলন, পদযাত্রা, তারুণ্যের রোড মার্চ, বিভাগীয় গণসমাবেশ সহ সবই করেছে দলটি। কিন্তু এত কিছুর পরেও বিরোধীরা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়নি। 2014 সালে ভোট বয়কট, সংলাপে গিয়ে 2018 ভোটে অংশগ্রহণ, আবার 2024-এ বর্জন ও আন্দোলন। বিএনপির নেতৃত্বের অতি ডান বাম মিললেও কেন সরকার পতনের আন্দোলন সফল হয়নি তার একটা ব্যাখ্যা আজ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তাকে উৎখাতের পর কারা ক্ষমতায় আসবে সেটি স্পষ্ট নয় বলে বিরোধীরা জনগণের সাড়া পায়নি। এদিকে সস্ত্রীক কুমড়া পালনে যাবার আগে বিএনপি মহাসচিব বলেছেন, গণতন্ত্রকে ধ্বংসের কারণেই অতি বাম আর অতি ডান কিংবা মধ্যপন্থী কেবল নয়, সব মানুষই সরকারের পতন চাইছে। সবাই সরকারের পতন চাইলে আন্দোলনে কেন তাদের সাড়া দেখতে পাওয়া যায় না? বারবার হোঁচট খাওয়ার পর এবার কেমন হতে যাচ্ছে বিএনপির আন্দোলনের কৌশল? আসলেও কি শেখ হাসিনা ছাড়া এই দেশ শাসন করার মতো এখন আর কোনো বিকল্প নেই? এসব প্রশ্ন আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এবং আছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং প্রেসিডিয়াম মেম্বার ফখরুল ইমাম। দর্শক, আছেন আপনারা আমাদের সাথে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ছিলেন। তিনি ব্যাংকক থেকে আসার পর তার সফরকে ঘিরে যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে অনেক তথ্য কথা উঠে এসেছে, প্রশ্ন এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। আমরা অনেক কিছু জানতে পেরেছি, আমরা তা নিয়ে অনেকখানি আলোচনা করতে চাই। আমরা শুরুতেই যেতে চাই ফখরুল ইমামের কাছে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। তিনি প্রেসিডেন্ট মেম্বার, জাতীয় পার্টি। ফখরুল ইমাম, প্রধানমন্ত্রী যে কথাটি আসলে বলেছেন আজকে, যে আসলে আন্দোলন সফল না হওয়ার কারণ হচ্ছে ক্ষমতায় তারা কাকে বসাবে এবং কারা বসবেন সেটি নিয়ে দ্বন্দ্বের জায়গাটা আছে, মানে দ্বিধার জায়গাটা আছে বলেই বা প্রশ্নের জায়গাটা আছে বলেই এই আন্দোলনটা সফল হয় না। আপনি কি মনে করেন যে বর্তমান প্রেক্ষাপটে আসলে আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া নেতৃত্ব দেওয়ার মতো বাংলাদেশে এমন কেউ নেই? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে 2 জন আলোচক আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি খুব আজকে আশ্চর্য হয়েছি যে একটা সাংবাদিক সম্মেলন 1 ঘন্টা 22 মিনিট হয়েছে। মনে হয় 25 মিনিট উনি প্রাইম মিনিস্টার বলেছেন এবং সাংবাদিকরা 1 ঘন্টার উপর আলোচনা করেছে। এটাতে আমার মনে হয়েছে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা খুব স্পষ্ট। হেন এমন কোশ্চেন নাই, এই ধান থেকে আরম্ভ করে মানে গরম থেকে আরম্ভ করে মানে কোনো সাবজেক্ট বাদ যায় নাই। সুতরাং এটাতে আমার মনে হয়েছে যে অ্যাকাউন্টেবিলিটির একটা রাস্তা সাংবাদিক সম্মেলন এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তো মনে করি যে একটা স্টেটের স্তম্ভ 3টা, তা এখন আরেকটা হলো, এটা বিশ্বে আছে যে আপনার গণমাধ্যম হলো 4th পিলার অফ দ্য ডেমোক্রেসি। সুতরাং আজকে উনি যেটা ইউজ করেছেন সেটা আমি খুব অবাক হয়েছি এবং তার খুব ধৈর্য সহকারে সমস্ত প্রশ্নগুলো উত্তর দিয়েছে। এই সংবাদ সম্মেলন নিয়েও এক ধরনের বিতর্কের জায়গা আছে। বলা হয়ে থাকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তারাই যান যারা প্রধানমন্ত্রীকে তেল দিয়ে চলেন, মানে আমরা যদি কোট আনকোট বলি বা আমরা যদি বলি যে বিরোধী পক্ষ বা যারা এই ব্যাপারে সমালোচনা করতে সবসময় তৎপর থাকেন, তারা এই শব্দগুলি ব্যবহার করেন এবং সেসব সাংবাদিকরা দেশের সবচাইতে সংকটকালীন বিষয় নিয়ে কথা বলেন না বা কঠোরভাবে সেটা সমালোচনা করেন না। আপনার কি তাই মনে হয়েছে আজকে? না, আমার তা মনে হয়নি। বিশিষ্ট সাংবাদিকরা ছিলেন যারা আমরা সবাই চিনি, এরকম সাংবাদিক বহু ছিলেন। আর আপনার প্রথম কোশ্চেন ছিল যে আন্দোলন কেন হচ্ছে না। প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী ছাড়া আসলেও কি এখন কেউ নাই? আসলেও ব্যাপারটা আপনি দেখেন, গত 15 বছর টানা শাসনে এবং আগামী 5 বছর যেটা হবে, এটা আমি ব্যক্তিগত মত লক্ষ্য করি যে বিশেষ করে প্রাইম মিনিস্টার এমন একটা জায়গায় গিয়েছেন বিশ্ব রাজনীতিতে, এটা সবার পক্ষে যাওয়া সম্ভব হবে কিনা আমি অতটা পাই না। তবে উনি বলেছেন কোনো দল নয়, কোনো নেতৃত্ব। উনি বলেছেন আমার ছাড়া আর কী নেতৃত্ব আছে, এটা উনি বলেছেন। তা হ্যাঁ, নেতৃত্বর জায়গা থেকে যদি আমি দেখি তাহলে বিএনপি তো একটা বড় দল,
বিএনপির যিনি চেয়ারপারসন ছিলেন তিনি অসুস্থ, এবং তারপরে অ্যাক্টিং চেয়ারপারসন যিনি আছেন তিনি বাইরে আছেন, আমরা এটাও শুনেছি। তো বাইরের থেকে দল পরিচালনা করা খুবই কষ্টদায়ক, এবং বাইরের থেকে এসে পৃথিবীতে এরকম কোনো রাষ্ট্র নাই যারা জেলে ছিলেন বহুদিন। আপনি আফ্রিকার কান্ট্রিগুলো দেখেন, সবকটা কান্ট্রিগুলো দেখেন, ওরা দেশে এসেই কিন্তু মোকাবেলা করেছে। তা আমি সবিনয় আরেকটা কোশ্চেন করতে চাই যে উনি তো বলেছেন নেতৃত্ব কার কাছে যাবেন, আওয়ামী লীগেও কিন্তু আর নেতৃত্ব নাই। এক সময় শেখ হাসিনার পর আওয়ামী লীগে ওরকম নেতৃত্ব কিন্তু আর পাবে না। সুতরাং নেতৃত্বের সংকট কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে। তার পুত্র আছেন সজীব ওয়াজেদ জয় আছেন, তার বোন আছেন শেখ রেহানা, বোনের পুত্র কন্যারা আছেন, না আছে, অনেকেই আছে, কিন্তু ওই জায়গাটা নেওয়ার মতো একটা প্রস্তুতি লাগে, সেই প্রস্তুতি আমরা কিন্তু এখনো দেখি নাই। সুতরাং নেতৃত্বের সংকট কিন্তু প্রত্যেকটা দলই আছে এবং আসবে আগামী 5 বছর। সেটা দেশও ভোগ করবে নেতৃত্ব সংকট, সেটা সবাইকে মেনে চলতে হবে। আর লাস্টে যেটা বললেন যে আন্দোলনের কথা, আসলে আন্দোলন জনগণ সম্পৃক্ত যদি না হয়, সেখানে আন্দোলনও হয় না, নির্বাচনও হয় না। সুতরাং আন্দোলনটা এই যে উঠছে না, সেটা আমি এটা বিশ্বাস করি যে জনগণের সম্পৃক্ততা বিএনপি জানি না কেন কোনো কারণে আস্তে আস্তে হারিয়ে ফেলেছে। বিএনপি একটা বড় দল, আমি আশা করব বিএনপি জনসম্পৃক্ততা আরও বাড়াক, এবং তাদের যে ইগুলো আছে, যে পয়েন্টসগুলো আছে, যেমন 18 দফা ছিল, 31 দফা পর্যন্ত সংস্কার গিয়েছিল, পরে 1 দফায় চলে এসেছিল। তো এগুলা জনগণের মাধ্যমে আরও প্রচার করতে হবে। জনগণ যদি তাদের সাপোর্ট করে, একমাত্র সেটাই উপায় হচ্ছে ক্ষমতা বদলের উপায়। আজিজুল বারী হেলাল আমাদের সাথে আছেন, তথ্য সম্পাদক বিএনপির। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিএনপি মহাসচিব বলেছেন কেবল ডান বাম নয়, মধ্য যারা তারাও বরং সকলেই একসাথে এই সরকারের পতন চান। সেটা আপনারা চেয়ে আসছেন, আমরা সেই আন্দোলনও দেখি। কিন্তু এই পতন হওয়ার পরে নেতৃত্বটা কার হাতে যাবে, মানে কার কাছে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা এটা চাইছেন? আমাদের দলে একটা স্ট্রং নেতৃত্ব প্রতিষ্ঠিত আছে। আপনার ফখরুল ইমাম ভাই যেটা বললেন তার সাথে তো দেশবাসী কখনোই একমত হবে না। উনি একটা চিন্তা ভাবনা থেকে, উনি যে কোটারি রাজনীতি করে সেখান থেকে সেটা বললেন। ভালো, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন জেলে, তার অ্যাক্টিং দায়িত্ব পালন করছেন এখন দেশনায়ক তারেক রহমান। উনি বললেন যে বাইরের থেকে নেতৃত্ব দিয়ে পৃথিবীর ইতিহাসে নাকি নেই। তাহলে লেনিন এবং খোমেনির যে আন্দোলনের ফলে বাইরের থেকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় আসা, এবং অ্যাঙ্গোলার যে স্বাধীনতা যুদ্ধের যে নেতৃত্ব, আমি ওই নেতৃত্বের নামটা এই মুহূর্তে আমি মনে করি গুগলে একটু সার্চ করলাম, তাও পেলাম না। এরকম ঘটনা আছে। অর্থাৎ ফখরুল ভাই যেটা বলছেন এটা ঠিক না, যে বাইরের থেকে নেতৃত্ব দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় সরাসরি বসার নজির পৃথিবীতে আছে, এবং এটা সম্ভব। এবং সেই সম্ভব তারেক রহমান তৈরিও করেছিলেন। 28শে অক্টোবর যে বিশাল ম্যামথ গ্যাদারিং বা ঢাকা শহরে হয়েছে, আজ পর্যন্ত আমার মনে হয় না যে 47-এর পরে, অর্থাৎ ব্রিটিশ আমলের পর থেকে এই পর্যন্ত এরকম গ্যাদারিং ঢাকা শহরে হয়নি। সেই গ্যাদারিংটা কিভাবে সরকারের মেশিনারিজটা ক্র্যাকডাউন করলো। আপনার সরকারের মেশিনারিজগুলো কি আপনি সবাই জানেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রশাসন ছাড়াও আরও আছে। এই মেশিনারিজগুলো এবং সরকার একাট্টা হয়ে গেছে। সরকার বলতে কিন্তু শুধু এই আওয়ামী লীগও কিন্তু এই আন্দোলনের, আপনার 28 তারিখের আন্দোলনে কিন্তু আওয়ামী লীগও পরাজিত হয়েছে। কারণ এই ব্যাখ্যাটা আমি পরে দেব। সুতরাং এরকম একটা মাস গ্যাদারিংকে সরকার যখন সাউন্ড গ্রেনেড, গুলি, বোমা মেরে আপনার তছনছ করে দিল, তখন আপনি সেখানে বলছেন যে বিএনপি তাহলে আর কি করতে পারত? বিএনপি এখন কি সশস্ত্র যুদ্ধে নামবে? টোটাল জনগণ বিএনপির পক্ষে, সেটা আপনারা দেখেছেন 7ই জানুয়ারি নির্বাচনের প্রত্যাখ্যানের ফলে। 7ই জানুয়ারি নির্বাচনে মাত্র 2 থেকে 3% লোক ভোট দিয়েছে, যেটা ডয়েচে ভেলে টিভি এবং স্থানীয় কিছু টিভি ঢাকা শহরের সিটগুলো দেখিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম বিকালবেলা আপনার নির্বাচন কমিশন ঘুম থেকে উঠে এটাকে 37 একবার 42, একবার 39, অনেক কথা বললো, তাই না? তারপরও দেখেন যে বিএনপির ডাকে সম্পূর্ণ জনগণ আপনার এই নির্বাচনটাকে বর্জন করেছে। অর্থাৎ বিএনপি কিন্তু জয়লাভ করেছে আন্দোলনের ফলে। বিএনপি জয়লাভ করেছে, আওয়ামী লীগ রাজনীতিতে পরাজিত হয়েছে। আর তাই কে জয়লাভ করলো? ক্ষমতার জয়লাভ করলো কি? রাষ্ট্রীয় মেশিনারিজ, বন্দুক, গুলি, রাইফেল, আপনার গ্রেনেড, আপনার এই যে সাউন্ড গ্রেনেড, এরা জয়লাভ করলো, তাই না? সুতরাং আর আমাদের যে ব্যাক টু ব্যাক যে নেতৃত্ব রয়েছে, আওয়ামী লীগের তো সেই নেতৃত্ব নেই।
আপনি দেখেন না এই উপজেলা নির্বাচনে আমরা বললাম, আমাদের তৃণমূল থেকে বলল যে এই উপজেলা একটা সিদ্ধান্ত হলো যে এই উপজেলা নির্বাচনে আমরা কেউ যাব না। আমাদের টপ লেভেল থেকে সেই সিদ্ধান্ত দেওয়া হলো, তৃণমূলের সিদ্ধান্তের ফলে কিন্তু টপ লেভেল সিদ্ধান্ত দিল যে নির্বাচনে যাব না। তারপরও হাতে গোনা যে কয়জন লোক নির্বাচনে গিয়েছিল আমরা তাদের বহিষ্কার করেছি। কিন্তু দেখেন আওয়ামী লীগ ঘোষণা করলো কোনো আত্মীয় স্বজন বন্ধু কি একটা নিয়ম করলো যেটা অসাংবিধানিক এবং যেটা মৌলিক অধিকার বিরোধী, যে নিয়ম করলো যে কোনো আত্মীয় স্বজন মন্ত্রী এমপি তাদের নির্বাচনে দাঁড়াতে পারবে না। কত লোক দাঁড়িয়েছে, তাদের পরে কোনো ব্যবস্থা নিতে পারতো? পারলো? আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নিতে পারলো? অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্ব এখন সংকটাপন্ন, বিএনপির নেতৃত্ব সলিড রকের মতো দাঁড়িয়ে আছে। আপনি সলিড রকের মতো পাথরের মতো যে নেতৃত্ব দাঁড়িয়ে আছে সেই নেতৃত্বটা হচ্ছে তারেক রহমান, সেটা আপনি বলছেন। অবশ্যই তারেক রহমান, কিন্তু তিনি তো এখনো পর্যন্ত মামলায় তিনি সাজাপ্রাপ্ত একজন মানুষ। আরে বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু মামলায় তিনি যখন হয়েছিলেন তারপরে তার মামলাগুলি তিনি আইনি লড়াই করে তিনি শেষ করেছেন। তিনি সাজা হয়েছিল না, তার বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু যখন বিচারিক কার্যক্রম শেষে একজন আসামি হন, তার সাজা হয়, তারপরে কি তিনি এই ইয়েতে কেমন করে নেতৃত্ব হবেন? আমিও হয়েছি, আমিও সাজা, আমিও কিন্তু জেল থেকে সাজা নেবে, আমার রাজনীতি করা উচিত না। যেহেতু আমার সাজা হয়েছে, আমিও কিন্তু 7-8 বছর আমার সাজা হয়েছে মনে নেই, আমি কিছুদিন আগে জেল থেকে বেরোলাম। এইগুলো তো পলিটিক্যাল ফ্যাব্রিকেটেড একটা মামলা। এই মামলা যখন বিচার বিভাগ যখন সঠিকভাবে সিদ্ধান্ত নেবে অবশ্যই এই মামলা থেকে এগুলো কোয়াশ হয়ে যাবে, তাই না? এগুলো তো পলিটিক্যাল পারপাসফুলি মামলা। আপনার দিল্লির মুখ্যমন্ত্রীকে মামলা দিয়েছে, কংগ্রেসের টাকা ফ্রিজ করে দিয়েছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশেও সেই একই জিনিস হয়েছে? বাংলাদেশেও সে একই জিনিস। এগুলো তো তার মানে এগুলো সব পলিটিক্যাল মামলা, এবং আপনারা পলিটিক্যাল না, এগুলো পারপাসফুলি মামলা। পলিটিক্যাল মামলা হলেও তো একটু ভালো শোনা যায়, এগুলো জাস্ট টু সাপ্রেস দ্য বিএনপি, টু রিপ্রেস দ্য বিএনপি, নাথিং মোর। আপনার তারেক রহমান বাংলাদেশের তার ডাকে যত লোক সাড়া দিয়েছে, আপনি দেখেন যে এইরকম একটা গভর্নমেন্ট মেশিনারিজের বিরুদ্ধে বিএনপি যে 28 অক্টোবর পর্যন্ত যে লড়াইটা করেছে, যে সংগ্রামটা করেছে, এটা যদি হয়ে থাকে একজন নেতা, যে ইয়েটা আপনাদের সামনে সবসময় আসেন, একজন নেতা দেশের বাইরে বসে তিনি দেশ পরিচালনা করছেন, তিনি দেশের মানুষের প্রতি বা আপনাদের সমর্থনে থাকেন, দল পরিচালনা করছেন, আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, দল পরিচালনা করছেন, কিন্তু দেশের মানুষের প্রতি, তার দলের প্রতি, দলের নেতৃবৃন্দের প্রতি তার যদি আস্থার জায়গা থাকতো তাহলে তো তিনি দেশে ফিরে আসতেন, এখানে থেকে আন্দোলন করতেন। এত জনসমর্থন রেখে মানে তাকে সম্ভব? আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা, অবৈধ অন্যায় মামলা, সবাই জানে, তারপরে তাকে আপনি গ্রেপ্তার করে রাখছেন না। জনগণের প্রত্যাশা কি? আপনি একটা গণভোট দেন যে বেগম জিয়ার মুক্তি 99% লোক চায়, তারপরে সরকারি মেশিনারিজ ক্ষমতা, এখানে হচ্ছে আপনার অস্ত্রটা তার হাতে রয়েছে, অস্ত্র যার হাতে তার হাতে সবাই। তার মানে দেশ যখন আসলে বিএনপি জিতবে ক্ষমতায়, তিনি খুব আরাম করে এখানে আসবেন এবং দেশ পরিচালনা করবেন, ব্যাপারটা সেই জায়গাতে আছেন। আরাম করবেন তিনি, আর কোনো কষ্ট নেবেন না, জেলে যাবেন না, নেতৃবৃন্দের জন্য কোনো কষ্ট করবেন না, কোনো কিছু করবেন না। রাজনীতি মানেই তো কষ্ট করতে হবে, যে আপনি যে কথা বললেন, আপনি তাকে অবৈধভাবে ফাঁসির আসামি করবেন, যাবজ্জীবন জেল দেবেন ইচ্ছা মতো। এখন আপনি আমাকে বললেন যে হেলালের যাবজ্জীবন জেল, তখন আমি কি করব? আমি অন্যায়ভাবে, আমি জানি আইন আদালত থেকে আমি বিচার পাবো না, তখন আমি কি করব? তখন কি একজন দেশপ্রেমিক হিসেবে বা দেশ পরিচালনা করতে চাই? দেশপ্রেমিক লেনিন কি দেশপ্রেমিক ছিল না? খোমেনি কি দেশপ্রেমিক ছিল না? অ্যাঙ্গোলার স্বাধীনতা নেতা কি দেশপ্রেমিক ছিল না? শেখ মুজিব কি বাংলাদেশ আপনার ইন্ডিয়ার পাকিস্তানের কারাগার থেকে আপনি আসলে মনে করেন কারাগারে ছিলেন না? আপনি আসলে মনে করেন লেনিন, খোমেনি বা বঙ্গবন্ধুর সাথে তারেক রহমানের তুলনা হয়? অ্যাঙ্গোলার স্বাধীনতা বিরোধী নেতা, আমি স্বাধীনতার নেতা, আমার কি একটা নাম আমার ঠিক মনে করতে পারছি না, এরকম বহু আছে। আমি সবকিছু, সুতরাং অবশ্যই আমাদের মানে তাদের নেতৃত্ব, তাদের দেশ পরিচালনা বা তাদের জনপ্রিয়তার জায়গায় আপনি তারেক রহমান হারিয়ে গেছে। দেখেন না আপনি, তিনি গত 20টি বছর বাইরে থেকে, 17টি বছর বাইরে থেকে এই বিএনপিকে আপনার যে ঐক্যবদ্ধ রেখেছে, এবং ঐক্যবদ্ধভাবে যে মাঠে রাজপথে লোকজন নামছে, কথা বলছে, আন্দোলন সংগ্রাম করছে, গুলির মুখে গিয়েছে, আমাদের কত লোক মারা গেছে, কত লোক আমাদের গুম হয়েছে, তারপর তারেক রহমানের নেতৃত্বে মানুষ যেভাবে অনুপ্রাণিত হয়েছে, আপনি দেখেছেন যে কলার ভেলায় চড়ে আমরা সমাবেশে এসেছে, রিক্সা সাইকেল চালিয়ে এসেছে, পায়ে হেঁটেছে, তারেক রহমানের আহ্বান। এই আহ্বানকে যাদের নাম বললাম তাদেরকে এরকম নিশ্চয়ই সে অনুপ্রেরণায় 17 বছর যাবত আপনারা আন্দোলন করছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই আন্দোলনে আপনারা বলছেন সফল, কিন্তু দৃশ্য তো আসলে কোনো সফলতার জায়গা অন্য কেউ দেখতে পায় না। আমি আসবো আজিজুল বারী
বারী হেলাল ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, নিশ্চয়ই। কিন্তু রাজনীতি কিন্তু চিরস্থায়ী, অবশ্যই এটা মনে রাখবেন। আমাদের সাথে শফিউল আলম চৌধুরী নাদেল আছেন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। নেতৃত্বের কথা যেহেতু উঠেছে এবং মানে অনেক দিন যাবত এটা পুরনো খবর, কিন্তু আজকে আবার নতুন করে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এটা তুলে নিয়ে এসেছেন, আওয়ামী লীগের নেতৃত্বের যেমন সংকট তৈরি হবে, ফখরুল ইমাম বলছেন, আজিজুল বারী হেলাল বলছেন যে বিএনপির তরফ থেকে কখনো নেতৃত্বের সংকট তৈরি হবে না, তাদের পাথরের মতো, হ্যাঁ পাথরের মতো এক নেতা আছেন। কিছু বলবেন কিনা আওয়ামী লীগের একজন কর্মী নেতা হিসাবে, যে আসলে আপনাদের নেতৃত্বের সংকটে আপনারা পড়বেন কিনা? ধন্যবাদ মনি। রাজকাহনে আজকে আমাদের আছেন ফখরুল ইমাম ভাই, সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য, আজিজুল বারী হেলাল ভাই, যার বর্ণাঢ্য একটা ছাত্র রাজনীতির সংগ্রামী জীবন তিনি পার করে এসেছেন। কিন্তু তিনি তো একটি দল করেন, সেই দলের প্রতি, সেই দলের আদর্শ নেতৃত্বের প্রতি তার অকুণ্ঠ তার আনুগত্য, সেটাই খুব স্বাভাবিক। দেখুন, বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে দেশের শুধু উন্নয়ন অগ্রগতির বিষয় নয়, ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটি মানবিক রাষ্ট্র, একটি কল্যাণকর রাষ্ট্র পায়, সেই কাজটা তিনি করে যাচ্ছেন। বিশ্বের শান্তি, বিশ্বের পরিবেশ এবং এই যে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের যে ঘটনাবলী আমরা দেখতে পাচ্ছি, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা অনেক দেশ আমাদেরকে গণতন্ত্রের শিক্ষা দেয়, বাক স্বাধীনতার কথা বলে। আমরা প্রকাশ্যে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রে প্যালেস্টাইনের পক্ষে আজকে তাদের দেশের ছাত্রছাত্রীরা যে আন্দোলনটা করেছেন, সেই আন্দোলনটা তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না এই কারণে তাদের মিত্র ইসরায়েল গাজায় নৃশংসভাবে নারী, শিশু, মানুষকে হত্যা করছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা অতীতে দেখেছি, ভিয়েতনাম যুদ্ধের সময় এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্ররা আন্দোলন করেছিল, তখনও সরকার এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছিল। এইবারও একজন প্রফেসরকে, যিনি তার পরিচয় দিচ্ছেন, তারপরেও তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। তো এই অবস্থায় হেলাল ভাইরা যে কথাটি বলছেন, দেখুন কার সঙ্গে কি তুলনা হচ্ছে আমি সেই প্রসঙ্গটা নিয়ে আসতে চাই না। যিনি এই দেশ থেকে নিজের নিরাপত্তা, আরামায়েশে থাকার জন্য মুচলেখা দিয়ে, স্টাম্পে দস্তখত দিয়ে যে আর রাজনীতি করবেন না, দেশে আসবেন না, তিনি বাইরে চলে গেলেন। তার বিরুদ্ধে এদেশের প্রচলিত আইনে মামলা ছিল, সাজা হয়েছে, রায় হয়েছে, তিনি আইনিভাবে মোকাবেলা করেননি, দেশের বাইরে আছেন। সেই টাইমসের পার থেকে আন্দোলনের ডাক দিচ্ছেন, হেলাল ভাইরা জেলে যাচ্ছেন, যেটা যাচ্ছেন এটা তো অস্বীকার, মামলা নিচ্ছেন, সাজা খাটছেন। তাদের তো এর বাইরে যাওয়ার, এরকম অসংখ্য হেলাল ভাইরা অত্যাচারিত হচ্ছেন তথাকথিত তাদের সেই আন্দোলনের ফল হিসেবে। কারণ রাজপথে যখন গাড়ি পোড়ানো হয়, রাজপথের গাছটা যখন কেটে নেওয়া হয়, জানমালের ক্ষতি করা হয়, গান পাউডার দিয়ে মানুষ মারা হয়, আইনশৃঙ্খলা বাহিনী নিঃসন্দেহে জনগণের জানমাল রক্ষায় তারা আইনগত ব্যবস্থা নেন। এই কাজগুলো তিনি করে যাচ্ছেন। তিনি, তার পরিবার, তার সন্তান, তারা কিন্তু সেই ইংল্যান্ডে খুব নিরাপদ পরিবেশেই আছেন। আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি গণতান্ত্রিক আন্দোলনে নেতারা সামনে আসেন, জেল খাটেন, তারা সরকারের সঙ্গে বিভিন্নভাবে বার্গেনিং করেন, মানুষকে ঐক্যবদ্ধ করেন, নেতৃত্ব দেন। এই জায়গায় বিএনপির যে নেতৃত্বের কথা বলছেন, ওনারা 2-3% ভোট হচ্ছে বলেছেন। এটাকে যদি অন্তত আরও কিছু বাড়িয়ে বলতেন তাও একটু বিশ্বাসযোগ্য হতো। 42% ভোট হয়েছে, 37% হয়েছে, এই ব্যাখ্যাটা কিন্তু অনেক আগে শেষ হয়ে গিয়েছে। কারণ ইসি এইবার নির্বাচনে 2 ঘন্টা পরে পরে নির্বাচনে 10টায়, 12টায়, 2টার সময় তারা যেটা ডিক্লেয়ার করেছেন সেটা তো 2 ঘন্টা আগের হিসেব ছিল, সেই হিসাবে 37 ছিল, আরও 2 ঘন্টা পরে যেটা অ্যাড হয়েছে 42% হয়েছে। আমি মনে করি এই বিষয়টা নিয়ে কথা বলার কোনো, কিন্তু আপনি যে কথাটা বলছিলেন যে নিরাপদে আছে তাদের নেতা, তার পরিবার নিয়ে, সন্তান নিয়ে, নিজেও নিরাপদে আছেন, তারা মামলা খাটছে, কিন্তু তারপরেও বিএনপির সকল নেতৃবৃন্দ এখনো পর্যন্ত মনে করে তারেক রহমানই তাদের নেতা, তার সিদ্ধান্তেই তারা চলবেন এবং তার
তারা যদি কখনো নির্বাচিত হতে পারেন তারেক রহমানই এই দেশ চালাবেন। সেই দেখুন, ক্ষেত্রে তারা আসলে- যেহেতু একটি সংগঠন করেন, এই সংগঠনের নেতা তো তারেক জিয়া, জি। তিনি বিদেশেই থাকেন, দেশেই থাকেন, জি। তারা তাদের নেতৃত্বের প্রতি তারা আস্থাশীল থাকবেন, এটাই খুব স্বাভাবিক। কাজে সেই প্রশ্নটা কি এখন হয় কিনা, এই প্রেক্ষিতে ঠিক হয় কিনা যে আওয়ামী লীগ ছাড়া আসলে কারা এই দেশ শাসন করবে, কারণ তারা তো স্পষ্ট যে কারা করবে। দেখুন, ওনারা নির্বাচন থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছেন, এমনকি স্থানীয় সরকার নির্বাচন থেকেও সরিয়ে রেখেছেন। তারা ভোটের অধিকারের কথা বলেন। ভোটের অধিকার, ভোটে যদি আপনি অংশগ্রহণই না করেন, আপনি ওয়াক ওভার দিয়ে দেন, তাহলে আপনি আপনার অধিকারটা কিভাবে আপনি আদায় করবেন? এবং দেখুন, যে কোনো রাজনৈতিক সংগঠন তার ম্যান্ডেট, মানুষের ম্যান্ডেট নেওয়ার একমাত্র বৈধ বা গণতান্ত্রিক পন্থাই হচ্ছে নির্বাচন, ভোট। তারা তো ক্যান্টনমেন্ট থেকে জন্ম। আমরা হা না ভোট থেকে অনেক কিছুই দেখেছি। মাগুরার নির্বাচন, এখন তারা বারে বারে দিনের ভোট, রাতের ভোট, কত কথাই বলেন। মাগুরার কি হয়েছিল আমরা কি সেটা ভুলে গেলাম? ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, তার অল্প দিনের মাথায় আবার আরেকটি নির্বাচন করতে হলো, তারা পদত্যাগ করলেন, পরবর্তী নির্বাচনে তারা হেরে গেলেন। এই বিষয়গুলো তারা ভুলে যান। তারা 2001-এ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু মানুষের উপর যে নির্যাতন, অত্যাচার, বর্বরোচিত ঘটনাগুলো ঘটিয়েছিলেন, গ্রেনেড হামলা করেছিলেন, হাওয়া ভবন কিন্তু তারপরে করেছিলেন, শফিউল আলম চৌধুরী কি তারা তাদের করেননি? কাছে একদমই স্পষ্ট আছেন, তারা যে আন্দোলন করতে চান, আন্দোলনের ফল হিসাবে তারা একটা সরকার চান এবং সেই সরকারের অধীনে যে নির্বাচনটা হবে তারা মনে করেন সেই নির্বাচনে তারা জিতবেন। তারা তো- কাজে তারা একটা পথে আছে, আন্দোলনে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন তারা করবেন না। সেটা করেও তাদের নেতৃত্বের কথা তারা যেটা বলছেন সেটা আসলেও আশা সম্ভব কিনা এবং কবে নাগাদ, সেটা বিরতির পর আমরা জানব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। সবাইকে আবারও স্বাগত জানাই রাজকাহনে। আমরা আন্দোলনে কেন সাড়া মেলে না এই প্রশ্নকে সামনে রেখে আজকে আলোচনায় আছি এবং আন্দোলন কেন তারা করতে চায়, তাদের নেতৃত্ব আছে, সেই নেতৃত্বই দেশ পরিচালনা করবে, বিএনপির পক্ষ থেকে সেটা বলা হচ্ছে। কিন্তু জাতীয় পার্টি থেকে মনে করা হয় যে আসলে দুই দলই এক ধরনের নেতৃত্বের সংকটে এই মুহূর্তে ভুগছেন। ফখরুল ইমাম, আমি আপনার কাছে আসতে চাই একটা ব্যাপার নিয়ে। সংকট আছে, সংকট নিশ্চয়ই সামনে, সেটা নেতৃত্বটা একটু পরে আমরা হয়তো আমাদের আসতে হবে, কিন্তু বর্তমান যে সংকটের জায়গা সেটা হচ্ছে ক্ষমতায় আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, সেটা নিয়ে বিএনপি যেমন আন্দোলন করছে, আওয়ামী লীগ থেকেও বলা হচ্ছে যে অতি বাম এবং অতি ডান যারা, তারা সরকার উৎখাতের জন্য অনেক এখন এই মুহূর্তে চেষ্টা করছে। কিন্তু এত উৎখাতের খবর, এত আন্দোলন, কোনো কিছুই তো সাড়া ফেলছে না, কেন সাড়া ফেলে না? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আন্দোলনটা তো ওইভাবে তো গড়ে ওঠেনি। আজকে আবার ওই সাংবাদিক সম্মেলনে যেতে হয় যে উনি বলেছেন যে বাম রাজনীতিরা 90% ব্যাক আউট করছে, 90% উল্টো দিকে ঘুরে গেছে। সুতরাং বাম রাজনীতি আমাদের দেশে বা ডান, অতি ডান রাজনীতি আমাদের দেশে আর কোনো জায়গা নেই। আমাদের দেশে আসলে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি রাজনীতিটা চলবে, এটাই কিন্তু আশা করা যায়, সেভাবেই চলছে। এখন কথা হলো যে আন্দোলনটা এর মধ্যে নির্বাচন হয়ে গেছে একটা, আমি মানি না মানি, নির্বাচন তো হয়ে গেছে এবং হ্যাঁ 5 বছর নির্বাচন হয়ে গেছে এবং আমরা প্রথমে ধারণা করি কোনো একটা সরকারের 100 দিনটা খুব গুরুত্বপূর্ণ, সেই 100 দিনও পার হয়ে গেছে। সুতরাং 100 দিন পার হয়ে গেছে এবং এই সরকার আপনার বিভিন্ন দেশ থেকে তার স্বীকৃতি আদায় করে নিয়েছে। সুতরাং কমফোর্টেবল জোনে বসে এইসব কথাবার্তা উনি বলতেছেন, তার মানে হচ্ছে যে উনি খুব কমফোর্টেবলি আছেন। আবার হতে পারে যে কোথাও থেকে তার এই ইঙ্গিত আছে যে তাকে উৎখাত করার ষড়যন্ত্রটা এখনো অনেক বড় করে কোথাও তৈরি হচ্ছে। না, সেটা থাকলে উৎখাত করার ষড়যন্ত্র এটা তো এইভাবে হবে না। উৎখাত কে করবে তাকে? একটা উনি যদি বিশ্বাস করেন, আওয়ামী লীগ বিশ্বাস করে, ওই আওয়ামী লীগ দল বিশ্বাস করে যে নির্বাচনের মাধ্যমে ছাড়া উৎখাত করা যাবে না। সুতরাং আন্দোলনের মাধ্যমে উৎখাত, এই দেশে আন্দোলন হয়ে সরকার বদল হয়েছে এরকম 2-1টি ঘটনা আছে, এরকম নাই যে তা না, কিন্তু সেটা পরিস্থিতির শিকার হয়েছিল। আপনিও বুঝতে পেরেছিলেন, আমিও বুঝতে পেরেছি যে জনগণ কোন পর্যায়ে গেলে একটা সরকার বদল হতে পারবে। সেই পর্যায়ে কিন্তু এখন জনগণ মানে নাই। কেন নাই? তবে কেন নাই? না, কেন মনে জনগণ হয়? তো আস্থার অভাব। আচ্ছা, যেমন সেটা কি আমার যে দল দিয়ে আমি আমরা বলি, শেখ হাসিনাকে বাদ দিয়ে কাকে নিয়ে আসবো, সেই প্রশ্নটাও কি জনমনে আছে আসলে? একটা আস্থার অভাব তো আছে। আমার দল দিয়ে আমি বলি, আমার দল এই নির্বাচনে যাওয়ার পরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমাদের দলের নেতৃত্বের উপরে, আমাদের নিজেদের উপরে আস্থার অভাব হয়েছে, যেটা আমরা চেষ্টা করছি আস্থাটা ফিরিয়ে আনার জন্য। তো এটা তো একদিনে হবে না। এখন যদি ধরেন এই যে দল, সরকারের দল কাজ করছে, এটা তখন ইনফ্লেশন, অর্থনীতি খুবই প্রবলেমস আছে। এই প্রবলেম দানা বাঁধতে বাঁধতে আরও যদি বেশি জনগণ অতিষ্ঠ হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনি জনগণ তাদের মতো করে তার আন্দোলনে এগিয়ে আসবে। তখন তারা খুঁজবে একটা ভালো একটা নেতৃত্ব খুঁজবে। আজিজুল বারী হেলাল, যে কথাটি আসলে সবসময়ের জন্য হয়ে থাকে, ফখরুল ইমামের সাথে হচ্ছিল যে আস্থার জায়গাটা আসলে কি। 17 বছর আগে আপনারা ক্ষমতায় ছিলেন এবং এই দেশে জনপ্রিয় দল হিসেবে বিএনপি যেটাতে ছিল, শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার প্রতি সেই জনপ্রিয়তা বা সহানুভূতি বা তাকে নেতৃত্ব হিসেবে এই দেশের মানুষজন যারা আপনাদের সমর্থন ছিল তারা। তারেক রহমানকে আপনারা এখন নেতা হিসেবে জানেন, কিন্তু 17 বছর আগে তারেক রহমান শুধুমাত্র বেগম খালেদা জিয়ার পুত্র হিসেবে বেশি জনপ্রিয়, মানে জনগণের সাথে পরিচিত ছিলেন এবং তিনি নেতা হয়ে গড়ে উঠছিলেন। তিনি বড় নেতা, দেশ চালাতে পারবেন, এই ইমেজটা কি আসলে জনগণের সামনে আছে? জনগণের সামনে এই ইমেজটা আছে বিধায় তার ডাকে এত লোক সরা দিয়েছে, বুঝছেন। এখন তার ডাকে নাকি আপনাদের ডাকে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কষ্ট করছেন, আপনারা পার্টির চেয়ারম্যান যে ধারপ্রাপ্ত যে চেয়ারম্যান, তিনি কল করছেন, তিনি বক্তৃতাও দিচ্ছেন আমাদের জনসভায় 28 জুলাই। তার ডাকে হাসছে। এটা আপনি যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট একটা থিওরি আছে সাংবাদিকতার জগতে, যে আপনি একটা জিনিস তৈরি করে জনগণকে খাওয়াতে চাচ্ছেন, আপনি ওইভাবে এই কনসেন্ট ম্যানুফ্যাকচারিং করতে পারবেন না। তার একটা আমাদের ডাকে সমাবেশ হয়েছে, গণসমাবেশ হয়েছে, এবং তিনি বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার, নেতা যেভাবেই বলেন। আমরা যখন আন্দোলনে জিতব, এখন আমি আন্দোলনের বিষয়টা বলি। বারবার বলা হচ্ছে যে আন্দোলনে কি জনগণ সাড়া দিচ্ছে না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো আন্দোলন দেখাতে পারবে যে সেখানে শুধুমাত্র জনগণ ইনভলভ হয়ে একটা সরকার টপারেট করেছে বা আপরুট করেছে? দেখাতে পারবে? 69-এর গণ অভ্যুত্থান, আমি বলি, আপনি এখন ইন্টারফেয়ার করেন না, একটা ইতিহাসের বক্তব্য এটা। 69-এর গণ অভ্যুত্থানে যদি আইয়ুব খান গোলটেবিল বৈঠক ডাকলো কি জন্য? যে সিভিলের কাছে ক্ষমতা দিবে, পরে সেটা ইয়াহিয়া খান আইয়ুব খানকে আপনার ক্ষমতা নিয়ে নিল। 90s মাস মুভমেন্ট, আমরা সেখানে, আমি তখন একটা হল পর্যায়ের সাধারণ সম্পাদক ছিলাম, হল কমিটি, আমি নিজে দেখেছি কি বিশাল আন্দোলন আমরা 87-এ করেছি, 90 সেখানে একটা নিয়ামক শক্তি ছিল, বুঝছেন। তারপরে আপনি দেখেন পৃথিবীর, আপনি এমন কোনো দেখবেন না যে গভর্নমেন্ট মেশিনারিজ, ল এনফোর্সিং এজেন্সিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা। এই যে গভর্নমেন্ট যে মেশিনারিজগুলো আছে, গভর্নমেন্ট মেশিনারিজগুলো বলে ল এনফোর্সিং এজেন্সি, একে ইলাবোরেশন করতে গেলে অনেক সমস্যা। আপনাদের বাংলাদেশে যেহেতু ডিএসএ অ্যাক্ট আছে অনেক, সুতরাং শোনেন, শুধুমাত্র জনগণ রাস্তায় নামে কখন, সব জনগণ কখন রাস্তায় নামে? বিপ্লবীরা প্রথমে রাস্তায় নামে, যারা রাজনৈতিক কর্মী তারাও বিপ্লবী, আমরা রাজনৈতিক, আমরা আগে রাস্তায় নামি, তাই না? এরপর রাস্তা যখন ক্লিয়ার হয়, যখন ভয়হীন থাকে, অর্থাৎ গভর্নমেন্ট এর যে ল এনফোর্সিং এজেন্সি, যে হেলমেট বাহিনী বা আপনার সরকারি অস্ত্রধারী গুলি করবে না, বিভিন্ন জায়গাতে আপনার সরকারি বাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনী, র্যাব, ডিজিএফআই, এনএসআই, কত বাহিনী আছে, এই বাহিনীগুলো যখন নিউট্রাল হয়ে যায়, দেখেন আপনি ইমরান খানের প্রশ্ন দেখেন, ইমরান খান যে বিশাল আন্দোলন করে তুললো, কোনো ফল পেল? নির্বাচনেও জিতছে, তার দলকে ডিস্ট্রয় করার পরেও সে নির্বাচনেও তারপরে কি জেল থেকে বেরোতে পারলো? বলবেন আন্দোলনে ফেল করছে? সুতরাং শুধু আন্দোলন না, এর সাথে যে গভর্নমেন্টের ল এনফোর্সিং এজেন্সিসগুলো আছে, এই এনফোর্সিং এজেন্সিগুলো যদি জনগণের সাথে তাদের প্রতিধ্বনি, মানে সমর্থনগুলো এক না হয়, ইকো না হয়, সেম না হয়, তখন কিন্তু আন্দোলন করে, আমি দেখেছি 87 আমরা কত আন্দোলন করেছি। শুধু বিশ্বে না, আমাদের দেশে না, বিশ্বে তো বটেই, সব জায়গায় গণ অভ্যুত্থানের মাধ্যমে সেখানে কিন্তু ল এনফোর্সিং এজেন্সি একটা আপনার একটা ভূমিকা থাকে। কিন্তু আজিজুল বারী হেলাল, আপনি শুধু 2 বছর আগে শ্রীলঙ্কার কথাটা চিন্তা করেন, গণ অভ্যুত্থানের মুখে কিভাবে তাদের পতন হয়েছে। আপনি সেখানে ল এনফোর্সিং এজেন্সি নিউট্রাল ছিল, সেখানে আপনি দেখেন, সেখানে ল এনফোর্সিং এজেন্সি নিউট্রাল ছিল, এখানে ল এনফোর্সিং এজেন্সিস এবং একজন সরকার একাট্টা হয়ে গেছে। সরকার আর রাষ্ট্র যেখানে একাট্টা হয়ে যায়, রাষ্ট্রের সমস্ত শক্তিগুলো যখন সরকারের পক্ষে হয়ে যায়, তখন কিন্তু এই কোনো গণ অভ্যুত্থানই গড়ে তোলে না। সকল সরকারি ল এনফোর্সমেন্টকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে। আপনি নিজে 90-এর গণ অভ্যুত্থানের অংশ ছিলেন, একজন সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে যে আন্দোলন আপনারা গড়ে তুলেছিলেন, সেইখানে
আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের মোটেও পক্ষে ছিল না, তারপর আপনারা জিতে এসেছিলেন। কিন্তু কিন্তু এটা শোনেন, সবসময় আমাদের দেশে হয়েছে। 90-এর গণঅভ্যুত্থানের ইতিহাসটা যদি পড়েন না, 82 থেকে 90s পর্যন্ত ছাত্র জনগণের যে রাজপথে যে চরম মানে প্রতিরোধ, এই প্রতিরোধকে কিন্তু এক পর্যায়ে ল এনফোর্সিং এজেন্সি শেষের দিকে সমর্থন দিয়েছে। আমি তো সমর্থন নিশ্চয়ই, ওই দিয়েছি। সমর্থনটা সেই আদায় করতে হয়। সমর্থনটা নিশ্চয়ই, আদায় করতে হয়, জনগণের সমর্থনটা তখন আদায় করতে হয়। রাষ্ট্র এত ক্রাপ্ট ছিল না, রাষ্ট্র এত ক্রাপ্ট ছিল না। আমরা সেটাই জানি। এখন ক্রাপ্টরা আপনার রাষ্ট্রের সরকারের পাশে, আর যারা কম ক্রাপ্ট তারা জেলে। যারা করাপশনই করেনি তাদেরকে জেলে রাখছেন, আর যারা শফিল আলম বেশি চৌধুরী নাদেল, এই শেষ কথাটাই জানতে চাই যে সরকারের আশেপাশে যারা কম আছেন তারা জেলে, করাপশন করেছে সরকারের আশেপাশে রয়েছে তারা কিন্তু বাইরে, আর যারা দেশপ্রেমিক তাদেরকে জেলে পাঠিয়েছে। শফিল আলম চৌধুরী নাদেল, দেখুন, এগুলো আসলে অসার আলোচনা। কারণ বিএনপির আন্দোলন একটা প্রশ্ন করেছিলেন কেন সফল হলো না। বিএনপি তো এদেশের মানুষের উপর নির্ভর করে আন্দোলন করেনি, আন্দোলন করেছিল ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার উপর নির্ভর করে। তাদের রাষ্ট্রদূতরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবেন। এই কারণেই তারা আন্দোলন যতটুকুই করেছিল পুরোটাই চূড়াবালিতে বিলীন হয়ে গেল, একমাত্র এই কারণে। আন্দোলন কখন হয়? জনগণের আস্থা, ফখরুল ইমাম ভাই যেটা বললেন, জনগণের সম্পৃক্ততা, এবং জনগণ যখন বিশ্বাস করবে যে এই অবস্থা থেকে আরও ভালো অবস্থায় যাওয়ার জন্য এই আন্দোলনের যারা নেতৃত্বে আছেন তাদের পক্ষে আমরা যেতে পারি বা তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি। এই জায়গায় বাংলাদেশে আমরা শেখ হাসিনার কোনো বিকল্প এদেশের মানুষ দেখছে না। এটা শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাইরেও যে বিশাল সংখ্যক জনগোষ্ঠী আছেন তারা দেশকে ভালোবাসেন, তারা শান্তি চান, উন্নয়ন চান। তারা মনে করেন এই মুহূর্তে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এটাও বিএনপির তাদের যে তথাকথিত আন্দোলন, তারা দেশ উপড়ে ফেলবেন, উজাড় করে ফেলবেন, পুরো দেশের মানুষ তাদের সঙ্গে আছে। প্রশাসন কেন নেই? প্রশাসন কখন যায়? যখন দেখে যে এই আন্দোলনটা যৌক্তিক, দেশের সকল মানুষ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, যেটা 90-এ হয়েছিল। সেই সময় প্রশাসন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, তারাও তখন এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন, যেটা আমরা জনতার মঞ্চে দেখেছিলাম। এখন তো এই পরিস্থিতি না, কারণ মানুষ উন্নয়ন অগ্রগতি চায়। মানুষ চায় না আন্দোলনের নামে পুড়িয়ে মানুষ মারা। মানুষ এই সভ্যতা এবং এই অসভ্যতার বিরুদ্ধে মানুষ আজকে জেগেছে। মানুষ চায় যে এই দেশটা সামনের দিকে এগিয়ে যাক। এবং আজকে যে হেলাল ভাইদের নেতা যিনি যুক্তরাজ্যে আছেন, তার এই দেশের মানুষের সামনে তার ইমেজটা মোটেও ভালো নয়। এবং জনগণের মধ্যে আসলেও সেই আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা যে এই সরকার চলে গেলে আমরা অন্য সরকার দ্বারা বা বিএনপি দ্বারা ভালো থাকবো, সেই আস্থার জায়গাটাও আছে কিনা সেটাও বড় প্রশ্ন হয়ে নিশ্চয়ই দাঁড়িয়েছে। আমরা শেষ মুহূর্তে জানতেই চাই যে সেটা আসলে আস্থার জায়গা কোনোদিন তৈরি হবে কিনা। বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক, শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকার জন্য। আমি খুবই ছোট সময় পাবো, অতিথিদের কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ফখরুল ইমাম, আপনি বলছিলেন যে সরকার দায়িত্ব নেওয়ার পরের 100 দিনও গুরুত্বপূর্ণ থাকে সেই সরকারটা আসলে স্থায়ী হচ্ছে কিনা, এবং সে 100 দিন আওয়ামী লীগ পার করে গেছে। তার মানে আগামী 5 বছরের জন্য মোটামুটি তারা স্থির একটা জায়গায় আছে, কিন্তু বিএনপি এখানে আন্দোলন চালিয়ে যেতে চায় এবং সরকার পতন চায়। এই আন্দোলন কি আসলেও কোনো কার্যকর আন্দোলন হবে বলে আপনারা মনে করেন কিনা? না, আন্দোলনটা তো দুইটা ভাগে বিভক্ত। একটা হলো লিডারশিপ, দল কি করছে, দলের উপরে জনগণের আস্থা থাকতে হবে। আগে তো দল সবসময় আন্দোলনে অগ্রভাগে থাকে, এখন তার পিছনে তাদের ফলোয়ার্সটা বড় কথা না, যখন জনসাধারণ সম্পৃক্ত হবে সেটি হলো আসল ঘটনা। তো সুতরাং এই যে এখন স্টেবল একটা গভর্নমেন্ট, যেটা আমি বলেছি 100 দিন হয়ে গেছে, এই স্টেবল গভর্নমেন্টও কিন্তু চাইবে আগামী ইলেকশনে আবার সব দল একসঙ্গে আসুক। সুতরাং একটা ডায়লগ না একটা ডায়লগ তাদের করতেই হবে। হয়তো এই 24 সালের ইলেকশন, 7ই জানুয়ারির ইলেকশনটা হয়তো তখন ডায়লগটা পুরোপুরি করতে পারি নাই, কিন্তু এই 5 বছরে আপনার একটা ইনক্লুসিভ ইলেকশন আমরা সবাই চিন্তা করি, এবং বর্তমান সরকারও এই ইনক্লুসিভ ইলেকশন চিন্তা করে, যে যত কথাই বলুন। কারণ ইনক্লুসিভ একটা বড় গ্রুপকে আপনি বাদ দিয়ে, তাদের ফলোয়ার্সকে বাদ দিয়ে আপনার দেশ পরিচালনা করা যাইতে পারে, কিন্তু সেটা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা হবে না। আর উন্নয়ন তো এটা সিইং ইজ বিলিভিং, উন্নয়ন তো হয়েছেই। 15 বছরে প্রচুর উন্নয়ন হয়েছে। আপনার যে কোনো সেক্টরে যান, ইভেন আমাদের যে কৃষি ক্ষেত্রে উন্নয়নটা, যে ধান লাগানোর যে একটা জায়গাও খালি রাখবে না, এই যে উৎপাদনটা,
এটা উন্নত হয়েছে, কিন্তু এখন যেটা হয় নাই, হওয়ার দরকার আছে যে সোশ্যাল অর্থসামাজিক জিনিসটা আমরা করতে পারি নাই। এটা কিন্তু বড় এবং চ্যালেঞ্জ। বৈষম্যর জায়গাটাও আছে, সেখানে আমরা একটা কিন্তু আলোচনা আছে। বিশেষ করে ট্রাফিক আইনটা ফলো করতে পারি নাই। সে- আমরা বিভিন্ন জায়গায় হ্যাঁ, কিছু আমাদের- সামাজিক প্রতিবন্ধকতা জায়গা Right, আছে, সেগুলো সামাজিক বলা- প্রতিবন্ধকতা জায়গাগুলোতে Right, এগুলি বলা আমরা হয়ে এখনো থাকে যে বাইরে আস্তে আস্তে রেখেছি। এগুলি করা হবে। আজিজুল বারী হেলাল, যে কথাটা বলা হচ্ছে যে আগামী 4 বছরের জন্য যদি সরকার থাকে, তার মানে 29 সালে যে নির্বাচন হবে সেখানে বিএনপি আসবেই বা আসতে হবে এমন একটা কথা আছে, কারণ পরপর 3 বার আসলে নির্বাচন বর্জন বিএনপি করতে পারবে কিনা, নিবন্ধন বাতিল হবে কিনা, সেই আলোচনাটাও আছে। এর মধ্যে আসলে এই আন্দোলন আপনাদের কার্যকর হবে কিনা সেটা 29 সালে বোঝা যাবে। আমি যে বক্তব্য দিতে চাচ্ছি সেটা হলো যে আজকে দেখলাম আওয়ামী লীগের নেত্রী বললেন যে এর আমার পরে কে, সেটা এখনো ঠিক হয়নি। নির্বাচনে আপনার ক্ষমতায় কে আসবে এটা তো নির্বাচনের ব্যাপার, এটা তো সিলেকশনের ব্যাপার না। একনায়করা সাধারণত সিলেকশনের ব্যাপারে খুব আপনার ইন্টারেস্টেড হয়, কারণ এটা কে আসবে এটা নির্বাচনের ব্যাপার। একটা সুষ্ঠু নির্বাচন হলে যে দল জিতবে সেই দলের প্রধানমন্ত্রী হবে, তাই না? এটা স্বাভাবিক হিসাবে। এটাকে কেন এত কমপ্লেক্স করতেছে, কেন এত কমপ্লিকেটেড করছে? সিলেকশনের বিষয় না। আর একটা বলছেন আপনারা যে নিরাপদে থেকে তারেক রহমান লন্ডনে থেকে, আপনি কি জানেন যে 24/7 সে আমাদের সাথে সম্পৃক্ততা রাখছে? সারাটা দিন সে সারা বাংলাদেশের লোকজনের নেতাকর্মীর সাথে খবরাখবর রাখছে। তিনি এত অ্যাক্টিভলি রাখছেন, তিনি এত ভাইব্রেন্টলি রাখছেন যে জনগণ উৎসাহিত। দেখেন যে এই তার নেতৃত্বের প্রতি সবাই আনুগত্য পোষণ করেছে, কারণ তিনি 24/7 এই দলকে দেখাশোনা করছেন। এরকম আরেকটি দেখেন, সময় নাই, আরেকটু দেখেন। আপনি বললেন যে প্রধানমন্ত্রী বললেন যে মানে আওয়ামী লীগের নেত্রী বললেন যে অতি ডান অতি বাম সব তার বিরুদ্ধে। এটা সত্য কথা, তো সবাই তার বিরুদ্ধে এক হয়েছে কি জন্য? যেহেতু একটা আনডেমোক্রেটিক গভর্নমেন্ট হয়েছে, সমস্ত দল এক, ডান বাম উত্তর দক্ষিণ কোনো ব্যাপার না, সবাই ঐক্যবদ্ধ। এটা সম্ভব হয়েছে তারেক রহমানের জন্য। বলা হচ্ছে। দেখুন, এই যে দলগুলো বামপন্থী দল, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই না, যেমন মুজাহিদ ইসলাম সেলিম ভাই, তিনি সমাজতন্ত্রে বিশ্বাসী, সিপিপি করেন, তিনিও তো আমেরিকা যাচ্ছেন। মানে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। এই জায়গায় জামাত যে কথাগুলো বলে, কমিউনিস্ট পার্টি তারা কিভাবে এই কথা বলেন, আমরা তো এই বিষয়টাই দেখছি। তারপরে ধরুন রবসবের কথা, এটা তো অনেক পুরাতন কথা। সময় নীরব, অসময়ে সরব, আসমা আব্দুর রব, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর কথা নাইব বললাম। তো এই যে আমি হেলাল ভাইয়ের সঙ্গে যে কথাটি বললাম যে বিএনপি আর অন্যান্য দল তারা যে একসঙ্গে জোট করেছেন, বিএনপির যে জনসমর্থন আছে ওই দলগুলোর তো দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এবং তারা নির্বাচনে পরপর 3 বার নয় 2 বার, কারণ এই নির্বাচনে তারা আসেননি, এর আগের বার হাফ এসেছেন। আগামী নির্বাচনে যদি তারা না আসেন তাদের নিবন্ধন বাতিল হবে। আমি মনে করি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের মানুষের কাছে আস্থা রাখুন, ডান বাম উত্তর দক্ষিণ বিভিন্ন জায়গায় সবাই মিলে নির্বাচনে আসুক এবং জনগণ যাকে পছন্দ করবে। আমরা এই আলোচনাতে আবারও আসতে চাই নিশ্চয়ই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।